অ্যান্টিবায়োটিক আমরা সকলেই খাই। বিশেষ করে যখন আমাদের কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, আমরা চিকিৎসকের কাছে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেন চিকিৎসক। তার ফলে আমরা সুস্থ হয়ে উঠি। কিন্তু এই অ্যান্টিবায়োটিক তার অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে আমাদের দেহে বা আমাদের শরীরে একটা বিশাল বড় স্বাস্থ্য জটিলতার কারণ হয়। যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া হলো AMR, অর্থাৎ অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। যখন আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিছু ব্যাকটেরিয়া মরছে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া কি করছে, সেই অ্যান্টিবায়োটিক থেকে বাঁচার জন্য তারা নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনছে। ফলে কি হয়, সেই অ্যান্টিবায়োটিকটা আর সেই ব্যাকটেরিয়াকে গিয়ে মারতে পারে না। তখন তারা কি করে, আমাদের শরীরের মধ্যে থেকে যায় এবং পরবর্তী পর্যায়ে তারা আরো মারাত্মক রকম ইনফেকশন হয়ে আকার হিসেবে আমাদের শরীরে ফিরে আসে। ফলে সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা তাকে মারতে পারি না। 2019 সালের এক তথ্য অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জনিত কারণে। শুধু তাই নয়, আরো প্রায় 10 লক্ষ মৃত্যু এই অ্যান্টিবায়োটিক অর্থাৎ AMR বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিলেটেড যে সমস্যাজনিত কারণে তো মৃত্যু হয়। তো সেই প্রেক্ষিতে বলা যেতে পারে প্রতি বছর প্রায় 13 লক্ষ মানুষের মৃত্যু ঘটে এই AMR এর জন্য। আমরা যদি পৃথিবীব্যাপী দেখি, প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয় প্রতি বছর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। এবং যদি এইভাবে চলতে থাকে, আগামী 2050 সাল পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে প্রতি বছর প্রায় 1,70,00,000। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো একটা হচ্ছে কেমিক্যাল মলিকিউল বা মানে ব্যাকটেরিয়া বা কোনো একটা অর্গানিজম থেকে একটা আইসোলেট করা একটা মলিকিউল, যেটা কি করে স্পেসিফিক ভাবে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরে যখন হয় সেটা গিয়ে কাজ করে এবং ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। এবং এই অ্যান্টিবায়োটিকের মেকানিজম বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন আলাদা আলাদা টাইপের হয়। আজকের আলোচ্য বিষয় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, যেমন অন্যান্য ওষুধের মতো অ্যান্টিবায়োটিকেরও সাইড এফেক্ট আছে, এবং অ্যান্টিবায়োটিকের যে আমাদের সাধারণ সাইড এফেক্টগুলো হয় কি, আমাদের একটা ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হতে পারে, হজমজনিত সমস্যা হতে পারে, নওসিয়া বা ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে, আমাদের গায়ে মানে কোনো র্যাশ বেরোতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, লস অফ অ্যাপাটাইট অর্থাৎ আমাদের যে খাওয়ার ইচ্ছেটা অনেকটা চলে যেতে পারে। এগুলো খুব সাধারণ একটা অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া। এবং অ্যান্টিবায়োটিক যেটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হলো AMR, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ কি অ্যান্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক কাজ করে শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই অ্যান্টিবায়োটিক গিয়ে কাজ করতে পারে। কিন্তু যদি শরীরে কোনো আমাদের ভাইরাল ইনফেকশন হয় বা প্রোটোজোয়াল ইনফেকশন হয় বা কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক তার বিরুদ্ধে কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? কারণ অ্যান্টিবায়োটিক খুবই স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য। যেমন ভাইরাস বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিভাইরাল আছে, ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিফাঙ্গাল আছে, প্রোটোজোয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিপ্রোটোজোয়ান যে ড্রাগস আছে। কিন্তু অ্যান্টিবায়োটিক শুধুমাত্র মারতে পারে এই ব্যাকটেরিয়াকে আমাদের শরীরে যেগুলো ইনফেক্ট করে। এবার দেখা যাক এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ কি কি হতে পারে। সবার আগে যেটা মূল কারণ হলো অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অর্থাৎ আনকন্ট্রোলড ইউজ অফ অ্যান্টিবায়োটিক। অনেক বেশি বলা হলো আনকন্ট্রোলড মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সেটা কিভাবে হয়? আমাদের যখন মানে ছোটখাটো সর্দি কাশি হয়, আমরা অনেকেই দেখেছি এবং মানুষ এখনো করেন, সেটা খুবই দুর্ভাগ্যের, যে সর্দি কাশি হলে কি হয়, আমরা সামনাসামনি কোনো ওষুধ দোকানে গিয়ে সেখানে জিজ্ঞেস করে আমরা একটা ওষুধ নিয়ে নিই। সেখানে হয়তো যে ওষুধ দোকানে যিনি থাকেন হয়তো আপনাকে দুটো জ্বরের ওষুধ দিলেন, দুটো অ্যান্টাসিড দিলেন, তার সাথে দুটো কিছু একটা অ্যান্টিবায়োটিক দিলেন। আপনি খেয়ে নিলেন। আপনি মনে হলো যে হ্যাঁ, আমি ওখানে গিয়ে খেয়েছি, আপনি সুস্থ হয়ে গেলেন। আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা অ্যান্টিবায়োটিক কেন খাচ্ছি, বা অ্যান্টিবায়োটিকটা যে আমরা খেলাম সেটা কি খাওয়ার প্রয়োজন? হয়তো নয়। কারণ বেশিরভাগ যে আমাদের সর্দি কাশি হয়, মানে জ্বর আসে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ভাইরাল ফিভার, যেগুলো সিজনাল হয়। মানে অর্থাৎ সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরমের মানে তারতম্য হচ্ছে, সেই পরিস্থিতিতে হয়। এবং সেই সময় ভাইরাসগুলো আমাদেরকে অনেক সহজে আমাদেরকে ইনফেক্ট করতে পারে। এবং যখন ভাইরাল ইনফেকশন হয়, যেটা আমি বললাম, অ্যান্টিবায়োটিক কিন্তু শুধু কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে নয়। আর বেশিরভাগ যেগুলো আমাদের হচ্ছে কমন কোল্ড বা ফ্লু হয়, সেগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশনের জন্য। এবারে তখন আমরা যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেই অ্যান্টিবায়োটিক তো কোনোভাবে কাজ করবে না, কারণ ভাইরাস আলাদা, ব্যাকটেরিয়া আলাদা। অ্যান্টিবায়োটিক কোনোদিন ভাইরাসকে গিয়ে মারতে পারে না। এখানে একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা। রোহিত শর্মা খুব ভালো ব্যাটসম্যান এবং তার খেলার দিক হচ্ছে ক্রিকেট। তিনি একটা স্পোর্টসম্যান। অন্যদিকে আর এক স্পোর্টসম্যানের কথা বলা যাক।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি একজন বড় ফুটবলার, সারা বিশ্ব জানে। ধরা যাক একটা ম্যাচে করা হলো কি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নামানো হলো এবং অন্যদিকে রোহিত শর্মাকে ফুটবল খেলতে নামানো হলো। তাহলে সেই ফলাফল কি হবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যাট হাতে রান করতে পারবেন না, ঠিক একইভাবে রোহিত শর্মা সেভাবে ফুটবল খেলে কিন্তু গোল করতে পারবেন না। অর্থাৎ কি, এখানে দুজনের স্পেসিফিক রোল আছে, দুজনেই কিন্তু খেলোয়াড়, দুজনেই স্পোর্টস পারসন। তার মানে এই নয় যে সমস্ত কিছু করতে পারবে। যে ক্রিকেটার সে ক্রিকেট স্পেসিফিক পারফরমেন্স করতে পারবে, যে ফুটবলার সে ফুটবল স্পেসিফিক পারফরমেন্স করতে পারবে। অ্যান্টিবায়োটিকও কিন্তু এক্স্যাক্টলি একই জিনিস। অ্যান্টিবায়োটিকের স্পেশালিটি হচ্ছে ব্যাকটেরিয়াকে মারা, তারা ভাইরাসকে মারতে পারে না, তারা প্রোটোজোয়াকে মারতে পারে না, বা তারা অন্যান্য যে কোনো ফাঙ্গাসকে মারতে পারে না। ঠিক তেমনি যেগুলো অ্যান্টিভাইরাল সেগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, বা অ্যান্টি প্রোটোজোয়ান ড্রাগ প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে, বা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই ভুল করে ফেলি কি, না সর্দি কাশি হলে আমরা গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, ভাবি আমরা সুস্থ হয়ে যাই। আসলে আমাদের যে কমন ফ্লু হয় সেগুলো আমাদের শরীরই সেই ভাইরাল ইনফেকশনকে প্রতিহত করতে পারে। তার জন্য আমাদের বাইরের থেকে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, আর অ্যান্টিবায়োটিক তো খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না। এবারে অনেকে সেখানে একটা ভুল ধারণা আছে যে না, গিয়ে আমি অ্যান্টিবায়োটিক না খেলে আমার শরীর সারবে না, বা হয়তো খাওয়ার পর তিনি ভাবলেন যে অ্যান্টিবায়োটিক খেলাম বলে আমার শরীর খারাপ হলো না। আসলে সেটা একেবারেই ভুল। কারণ সাধারণত ভাইরাল ইনফেকশন বা ভাইরাল ফিভারের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার হয় না। কি, যখন আমাদের জ্বর বেড়ে যায়, হ্যাঁ সেটা আমাদের জ্বর কমানোর ওষুধ খেলেই যথেষ্ট। তারপর আমরা আমাদের শরীরের যত্ন নিলে, সেভাবে থাকলে সেটা সহজেই সারিয়ে ওঠা যায়। কারণ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এত উন্নত, এত সিস্টেমেটিক ভাবে চলে, তারা সেটাকে প্রতিহত করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো সেক্ষেত্রে যখন আমরা আমাদের প্রয়োজন নেই, বা দুটো ডোজ নিচ্ছি, দুটো ডোজ যেহেতু আমাদেরকে দিল খেয়ে নিলাম, প্রয়োজন অপ্রয়োজনে আমরা অ্যান্টিবায়োটিক খেলাম, এক্ষেত্রে কি হয়, আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, এই আমরা যে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি যখন আমাদের ভাইরাল ফিভার হচ্ছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের শরীরে যে অসংখ্য যে উপকারী ব্যাকটেরিয়া আছে, কয়েক ট্রিলিয়ন উপকারী ব্যাকটেরিয়া আছে, যারা আমাদেরকে আমাদের যে প্রাত্যহিক জীবনের যে খাওয়া দাওয়া হজম করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে অন্যান্য নানা শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া আছে, তারা আমাদেরকে প্রতি মুহূর্তে হেল্প করে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক যখন আমরা খাচ্ছি অপ্রয়োজনে, তারা কিন্তু সেই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে অনেকগুলোকে মেরে ফেলছে, ফলে তার ক্ষতি কিন্তু আমাদের শরীরে হয়। এবারে কেউ প্রশ্ন আনবে, তাহলে যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ইনফেকশন হচ্ছে, সেখানেও তো আমাদের উপকারী ব্যাকটেরিয়া মারতে পারে। অবশ্যই সেটা হয়, কিন্তু সেখানে দেখতে হবে কোনটা আমাদের কম ক্ষতি। কারণ যদি একটা কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আমাদের শরীরে ইনফেক্ট করে, আমাদের সেখানে জীবনহানির কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সেই ব্যাকটেরিয়াটাকে মারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেখানে অবশ্যই সেখানেও গেলে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া সেখানে মারা যায়, ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতিটা আমাদের কাছে অতটা বড় ক্ষতি নয় যদি ইনফেকশনটাকে আমরা কন্ট্রোল না করি। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিন্তু গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া ওরা পার্থক্য করতে পারে না, ওরা গিয়ে সরাসরি ব্যাকটেরিয়ার সম্মুখীন হলে ওরা তাকে মারতে শুরু করে। দ্বিতীয় কারণ কি, আমাদের আনকমপ্লিটেড ডোজ, অর্থাৎ এই যখন দোকানে গিয়ে খাচ্ছি, হয়তো আমাদেরকে দুটো অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, দেখা গেল সেই অ্যান্টিবায়োটিকের ডোজ হয়তো 5 দিন বা 6 দিন খেতে হবে, কি 10 দিন খাওয়া দরকার, আমরা সেখানে 2 দিন খাচ্ছি। ফলে কি হচ্ছে, সেখানে কিছু ব্যাকটেরিয়াকে মারছে, কিন্তু কিছু ব্যাকটেরিয়া একই সময় কি হয়, ওই তার আমাদের ডোজটা কমপ্লিট করার হচ্ছে না বলে তারা তাদের বিরুদ্ধে একটা আস্তে আস্তে প্রতিরোধ গড়ে তুলতে পারে, যেটাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই প্রতিরোধ গড়ে তুললে তারা আরো অনেক বেশি তারা সক্রিয় ওঠে, পরবর্তী পর্যায়ে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে না। তো সেটাও আরো একটা কারণ, যে হচ্ছে আমরা যদি কোনো ডোজ কমপ্লিট না করি, সেটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হতে পারে আমাদের শরীরে, যা ভবিষ্যতে আমাদের একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সেই কারণে অ্যান্টিবায়োটিক যখন আপনি ডাক্তারকে দেখিয়ে খাচ্ছেন, ডাক্তাররা বোঝেন, তারা জানেন কোনটা কতটা ডোজ, কোনটা কতদিন নেওয়া উচিত, কোনটা কতটা নেওয়া উচিত নয়, সেই পরামর্শ মেনে অবশ্যই খাওয়া উচিত। নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারে উচিত না। অনেকে আবার মনে করেন যে ডাক্তার ওষুধ লিখলেন 10 দিনের, 5 দিন পর দেখলেন যে সুস্থ হয়ে গেছে, অসুস্থতা নেই, তো ওষুধটা খাওয়া বন্ধ করে দিলেন। এই পরিস্থিতিতেও কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠতে পারে, তার প্রবল সম্ভাবনা থাকে। যদি আপনার ডাক্তার একটা ডোজ দেয়, আপনার শরীর সুস্থ মনে হলেও
সেই ডোজটা কমপ্লিট করা উচিত, যাতে সেই ডোজটা কি সেই ইনফেকশনটাকে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে যাতে মেরে ফেলতে পারে। কারণ কিছু ব্যাকটেরিয়া যদি থেকে যায় সেখান থেকে তারা এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তারা তৈরি করতে পারে। আরেকটা কারণ কি হতে পারে, আমরা যে মাছ মাংস খাই, এখনকার মানে মাছ মাংস মানে পোল্ট্রি বা ফিশারি প্রচুর আছে, সেখানে চাষ হয়, তারপর সেগুলো আমাদের বাজারে আসে। সেখানে কি হয়, অনিয়ন্ত্রিত মাত্রায় সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, বা যেগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত না, তারা তাদের সেখানে মানে চিকেন বা ফিশের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সেখানে অনেক বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক দেয়, যাতে সেই সংক্রমণের ফলে মাছ বা চিকেনগুলো মারা না যায়। কিন্তু আমরা যখন সেগুলো খাচ্ছি, ওই অ্যান্টিবায়োটিকগুলো ওই চিকেন বা ফিশের মধ্য দিয়ে আমাদের শরীরে আসছে, সেটাও আমাদের শরীরে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা বড় কারণ হতে পারে। আরেকটা উল্লেখযোগ্য দিক কি, স্বাস্থ্যবিধি মেনে চলা। যেকোনো ক্ষেত্রে, শুধু সংক্রমণের ক্ষেত্রে না, যেকোনো জিনিসে আমরা যদি একটা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত ধোয়ার অভ্যেস করি, বা যখন আমরা কোনো খাবার খাচ্ছি বা খাবার রাখছি সেটাকে সঠিকভাবে সেটাকে মানে সংরক্ষণ করা বা সঠিক জায়গায় রাখা, যার ফলে আমরা এই সমস্ত ব্যাকটেরিয়াল সংক্রমণ সেখানে হতে না পারে, সেগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে এর ঝুঁকি অনেকটাই কমিয়ে নেওয়া যায়। কারণ সবথেকে ভালো উপায় হচ্ছে সংক্রমণকে এড়ানো। তাহলে কি হয়, আমাদেরকে অ্যান্টিবায়োটিকও খাওয়ার প্রয়োজন নেই, ফলে ভবিষ্যতে যে অ্যান্টিবায়োটিক জনিত যে সমস্যা, সেগুলো সৃষ্টি হওয়ারও কোনো কারণ নেই। এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য দিক হচ্ছে সচেতনতা। আমাদের যে ওষুধ দোকানে গিয়ে যে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া, এটা একেবারেই ভালো জিনিস নয়। এবং ভারতবর্ষে সেই জন্যেই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা বিশাল মানে আকার ধারণ করছে, যার ফলে আগামী দিনে এটা মহামারীর আকার ধারণ করতে পারে। কারণ প্রত্যেক বছর ১৩ লক্ষ মৃত্যু কিন্তু কম নয়। অর্থাৎ মানে যদি ৩ লক্ষ যে মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৮৫০ মানুষ মারা যাচ্ছে সরাসরি এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্যে। এবং আগামী দিনে এটা আরও বাড়তে পারে যদি আমরা এই সমস্যাটাকে এড়িয়ে না চলি। এবং এটাও দেখা গেছে যে ভারতবর্ষে অ্যান্টিবায়োটিক সবথেকে বেশি মাত্রায় বিক্রি হয়, এবং তার একটা বিশাল বড় অংশ কিন্তু বিক্রি হয় প্রেসক্রিপশন ছাড়াই, যেটা আমাদের নিজের একটা স্বাস্থ্যের জটিলতা আমরা সৃষ্টি করছি। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি একবার তৈরি হয়ে যায়, সেই সংক্রমণকে মারার আমাদের কোনো উপায় থাকে না, ফলে যেকোনো সংক্রমণের ক্ষেত্রে আমাদের কিন্তু মৃত্যু হতে পারে। আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই, আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার আগে তখন কি হতো, মানুষের একটা সাধারণ সংক্রমণ হলেই মানুষের মৃত্যু ঘটতো, কারণ তখন এই অ্যান্টিবায়োটিক বলে যে কিছু হয় তখন সেই ধারণাই আমাদের ছিল না। কিন্তু এখন মানে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে একটা অন্যরকম জটিলতার সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তাই নিজের ইচ্ছে মতো বা নিজের পছন্দ মতো কোথাও গিয়ে ওষুধ কিনে খাবেন না, তাতে জটিলতা বাড়তে পারে। ওষুধ খেতে হলে, শরীর খারাপ হলে সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চিকিৎসক আপনাকে বলতে পারবেন যে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, বা কিভাবে খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত নয়, এবং কতটা মাত্রায় খাওয়া উচিত বা কতটা মাত্রায় খাওয়া উচিত নয়। আরেকটা জিনিস, যদি কোনো নরমাল সর্দি কাশি হয়, অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অনেকবার ভাববেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় ভাইরাল ফিভার, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই। এক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ করব, কিছু ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু সেগুলো সবার ক্ষেত্রে না। ধরা যাক কোনো মানুষের একটা ক্রনিক কোনো ডিজিজ আছে, লং টার্মে কোনো একটা ভাইরাল ইনফেকশন আছে, বা যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের অনেক কমে গেছে, বা যাদের সেই ধরনের কোনো রোগের সমস্যা আছে, সেক্ষেত্রে দেওয়া হয়। কারণ যখন ভাইরাল ইনফেকশন হলে তখন যে সমস্ত ব্যাকটেরিয়া যে আমাদের বাতাসে আছে, তারা কি হয়, যখন দেখবে ভাইরাল ইনফেকশনের ফলে আমাদের ইমিউনিটি যদি লো হয়, তখন তারা সুযোগ সন্ধানী মানে অপরচুনিস্টিক ইনফেকশন বলা হয়, যে সেই সময় নানা ব্যাকটেরিয়া গিয়ে আমাদের শরীরে সংক্রমণ করতে পারে। এবং ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে যাদের একটা স্বাস্থ্য জটিলতা আগের থেকেই আছে, তাদের ক্ষেত্রে মানে মানে একটা অতিরিক্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে অ্যান্টিবায়োটিক অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার দেওয়া যেতে পারে। কিন্তু সেটা আবারও বলছি, সেটা কিন্তু সিদ্ধান্ত করতে পারেন একজন প্রশিক্ষিত চিকিৎসক। আমরা সাধারণ মানুষ সেটা সিদ্ধান্ত করতে পারি না। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার মানে নির্দিষ্ট জায়গা আছে, কখন কোন পরিস্থিতিতে নেওয়া উচিত তার একটা সঠিক গাইডলাইন আছে, এবং আমাদের সেটা উদ্দেশ্য হবে সেটাকে মেনে চলা, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের যে একটা মারাত্মক স্বাস্থ্য জটিলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি, যাতে ওই সমস্যা আমাদের সৃষ্টি না হয়।